আমার কাছে মনে হয় জেনারেল মাসুদের যে গ্রেপ্তারটা একটা স্মার্ট ডিসিশন, এটা দরকার ছিল, প্রকৃতিগতভাবেই দরকার ছিল। এর কারণ হলো মাসুদ সাহেব যেভাবে বিএনপির দ্বারা উপকৃত হয়েছেন আর প্রতিদান তিনি যেভাবে দিয়েছেন, এই দুনিয়াতে যদি এটার একটা দৃষ্টান্তমূলক বিচার না হয়, মানুষ অন্যায় করতে থাকবে। এই জন্য প্রকৃতিভাবে দরকার ছিল। নাম্বার ওয়ান হলো তারেক সাহেবের ওই সময়টাতে তার উপর যে জুলুম অত্যাচার করাগুলো হয়েছে, এই ছবিগুলো এখন খুব ভাইরাল। তাকে ফ্যানে টানিয়ে রাখা হয়েছে, তাকে দোতলা থেকে ফেলে দেওয়া হয়েছে, তাকে পিটিয়ে স্ট্রেচে শুয়ে দেওয়া ভালো হয়েছে। এই জিনিসগুলো যত নেতাকর্মীরা দেখছেন, তাদের আসলে রক্তক্ষরণ হচ্ছে। এবং রাজনীতিতে বিশেষ করে সিংহাসনে কখনো দুর্বল মানুষদেরকে কেউ পছন্দ করে না। ফলে এখানে এই কাজগুলোর বিচার জনাব তারেক রহমান সাহেবকে করতে হবে, একরকম স্ট্রংলি করতে হবে। এবং বিচার যদি তিনি করতে না পারেন, তাহলে তার কাছের লোকগুলো তাকে ভয় পাবে না, আর তার আপন লোক যদি ভয় না পায়, তার প্রতিপক্ষও ভয় পাবে না। ফলে এখানে আসলে কোনো দয়া মায়া বা এখানে ওয়াজ নসিহতের বিষয় না। এখানে যে রাজনীতিতে এখানে তাকে যারা ক্ষতিগ্রস্ত করেছে, সেটা যেহেতু তিনি রাজনীতিতে আসছেন, তাকে এটা রাজনৈতিকভাবে সমাধান করতে হবে, বিচার করতে হবে। তো সেদিক থেকে আমার মনে হয় যে তার গ্রেপ্তার, তার বিচারের এই প্রক্রিয়াটা ঠিক আছে। কিন্তু ওই যে ম্যান পাওয়ারের জন্য তাকে গ্রেপ্তার হয়েছে, এগুলো না করে উনি যেভাবে বলেন ডাইরেক্ট সরাসরি হত্যা মামলা যা করছে ওইগুলোভাবে মামলা করে ওইভাবে তার বিচার করে ডাইরেক্টলি অ্যাকশন নেওয়া উচিত। এবং শুধু মাসুদউদ্দিন চৌধুরী নয়, তার সঙ্গে বিএনপির অনেক লোক জড়িত ছিল। এরকম অন্ততপক্ষে কিছু লোকের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার। তাতে করে হলেও কি বিএনপির মধ্যে অন্তত বেইমান পয়দা হবে না। এখন যে বেইমানগুলো ওনার চারিপাশে আছে, এগুলো ওনাকে আগামীতে দিনে ক্ষতি করবে। ফলে ওনাকে ভালো মতো রিমান্ডে নিয়ে ওনার সাথে কার সাথে কীভাবে কথাবার্তা হয়েছে, এইটাতে অ্যাটলিস্ট করে ওই এনজিওর কিছু লোক আছে, বাইরের কিছু লোক আছে, অ্যাটলিস্ট 111 সৃষ্টির পেছনে 20 জন লোককে যদি টার্গেট করে, সবাইকে তো ইন জেনারেল আসলে করা যাবে না, তো 20 জন লোককে যদি টার্গেট করে একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা যায়, তাহলে রাজনীতিতে উনি স্ট্যাবল হতে পারবেন। আদারওয়াইজ এখন তাকে যেভাবে লোকজন খুব সহজ মনে করছে, একেবারে খুব সস্তা মনে করছে, এরকম সস্তায় থেকে যাবেন। ধন্যবাদ। আপনি কিছু বলবেন? হ্যাঁ জি, অফিসে বলুন। দেখুন, একটা কথা মাথায় রাখবেন, সিম্পল অ্যাপিয়ারেন্স, সহজ উপস্থাপন, এটাকে মিসআন্ডারস্ট্যান্ড করার কোনো সুযোগ নাই। কারণ কোনো মানুষ সহজে কোথাও উপস্থাপন করা, প্রবলেমকে আইডেন্টিফাই করা, ইজিলি অ্যাড্রেস করা, এটাকে যদি কেউ মনে করে দুর্বলতা, আমার মনে হয় সেটা ঠিক না। কারণ জনাব তারেক রহমান, যিনি মাননীয় প্রধানমন্ত্রী আজকে বাংলাদেশে, তার সবচেয়ে বড় মেসেজ হলো মানুষের কাছে, আমাকে আপনাদের প্রভু ভাববেন না। আপনারা লক্ষ্য করেছেন, এবং উনি মানুষের কাছে, আপনি নিজেও কথাটা শুরু করেছেন, উনি সহজভাবে মানুষের কাছে, এবং আপনি দেখবেন মাঝে মাঝে এমন হচ্ছে প্রোটোকল ব্রেক করে ফেলছেন উনি, মানুষের কাছে বুঝাতে চাচ্ছে যে দেখো, দেশের প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট মানে একটা ভীতিকর বিষয় ছিল, যেটা তোমাদের মধ্যে যে একটা দীর্ঘদিন যাবৎ লালিত একটা সন্দেহপ্রবণ মনোভাব ছিল তোমাদের মধ্যে, তোমরা এটা থেকে বেরিয়ে আসো, তোমাদের প্রধানমন্ত্রী তোমাদেরই একজন, তোমরা সেইটাকে সেভাবে অনুভব করার চেষ্টা করো। উনি সেটাকেই চালিয়ে যাচ্ছেন। এখন দেশের মাননীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তা তো মাননীয় প্রধানমন্ত্রী নিজে নিশ্চিত করবেন না, বিধান করবেন না। দেশের মাননীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তা সরকার করবে, এবং সেখানে যদি কোনো ঘাটতি থাকে, আর সেই ঘাটতির কারণে যদি ওনার কোনো ক্ষতি হয়ে যায়, কিন্তু সেটা তো আবার প্রধানমন্ত্রীকে অ্যালাউও করতে হবে। না, প্রধানমন্ত্রী অ্যালাউ করবে কোনখানে? আমি আপনাকে আবার বলি, যেমন আমি এই কথাটা এই কারণে বলছি, যেমন কারণ উনি ওনার সিকিউরিটিটা কমিয়ে এনেছেন, নিজে অনেকটা এখানে আমরা একটা মিসআন্ডারস্ট্যান্ড করতেছি কোনখানে। দেখেন, হোয়াইল হি ইজ দি প্রাইম মিনিস্টার, আপনি দেখবেন যখনই একটা পার্লামেন্টের নির্বাচনে কোনো রাজনৈতিক দল মেজরিটি পার্টি হয়, আগামী 1 সপ্তাহ 7 দিন 5 দিনের মধ্যে সরকার গঠন করতে পারে, তখনই কিন্তু রাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী নিরাপত্তা তাদের জন্য নিয়োজিত। ওনার জন্য তো স্পেশাল সিকিউরিটি ফোর্স আছে। এখন যদি আপনি বলেন, এখন ওনার জন্য এসএসএফ আছে, ওনার জন্য দেশের সেনাবাহিনীর, ওনার পিজিআর আছে, ওনার আরো এজেন্সি আছে গভর্নমেন্টের, এনএসআই, তারপর ডিজিএফআই আছে। এগুলো বিষয়টা একটাই, সেটা হলো যে মাননীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তা সরকার বিধান করবে, ওনার নিজস্ব বিধান করার কোনো কিছু নাই। এবং আপনি দেখবেন যে অনেক সময় আমি এটাও লক্ষ্য করেছি, আমি মাননীয় প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদা জিয়ার খুব কাছাকাছি আমি দেখেছি যে অনেক সময় ম্যাডাম খালেদা জিয়ার একটা ইচ্ছা আছে, উনি ইচ্ছা করেও প্রোটোকলের কারণে, নিরাপত্তার কারণে, ওনার ইচ্ছা অনুসারে সীমাবদ্ধতা অতিক্রম করে তিনি বাইরে যেতে পারেননি, কারণ সেখানে অনেক কনসার্ন থাকার মধ্যে। আমি আসছি, যেহেতু আপনি শেষ করতে চাইছেন, আপনি এই জায়গায় কোনো মন্তব্য করবেন? না,
কোনো মন্তব্য নেই আপনার? জি, বুঝতে পারছেন তো। সেই জন্য আমার বক্তব্যটা হলো যে জনাব তারেক রহমান দেশটাকে, যেমন আমি আপনাকে বলি, জনাব লতিফুর রহমান একসময় কেয়ারটেকারের হেড হয়েছিলেন। আমার লতিফুর রহমান সাহেবকে মৃত্যুর আগে ওনার সঙ্গে আমার অ্যাকাউন্ট থেকে কথা বলার একটা সুযোগ হয়েছিল। তা আমি বললাম যে স্যার, আপনি কেয়ারটেকারের হেড হয়ে গেলেন, অ্যান্ড ডে ওয়ান থেকে আপনি যে কাজগুলো করলেন উইদিন এ টাইম লিমিট, এটা কীভাবে করছেন? বলছেন ওই যে জনাব গোলাম মোল্লা উনি যদি প্রেসিডেন্ট হইতেন তাহলে কী করতেন? সেই অনুসারে উনি ধরেই নিয়েছিলেন যে আমি যেহেতু কেয়ারটেকারের সরকারের প্রধান হব ওই সময়কার আইন অনুসারে, তাইলে আমার এই জিনিসগুলো করণীয়। তখন উনি এই জিনিসটা, তো জনাব তারেক রহমানও গত 17টা বছর এদেশের রাজনীতিতে যে ভূমিকা তিনি রেখেছেন, আপনি কর্মসূচিগুলো দেখেন তার। আপনি জুলাই সনদ আমাকে আসলে প্রশ্ন করা হয়েছে, কিন্তু আসলে আমি প্রশ্নটা তখন বুঝিনি। আপনার মানে কাছে মানে এটা শোনার পর আমার কাছে মনে হলো যে আমাদের বন্ধু যে প্রশ্নটা করেছেন তার প্রশ্নের গভীরতা অনেক অনেক বেশি। তো আমি আসলে ওখানে লাজ লজ্জার কারণে আসলে উত্তরটা দেইনি, যে ওখানে ফেসবুকে মানে সে আমাকে পার্সোনালি নক না করে এইভাবে যেভাবে বললো, এটা কি আমাকে টিটকারি করা হলো, আমাকে সম্মানিত করা হলো, না আমাকে মহিমান্বিত করা হলো, আমি বুঝতে পারছিলাম না। যেহেতু আপনি প্রশ্ন করেছেন, দিস ইজ দ্য প্ল্যাটফর্ম, তো আমি একেবারে রিয়েল সেই কথাগুলোই বলছি। কারণ আমার মনে হয় যেহেতু আপনি অনেক সময় কথাবার্তার মধ্যে স্যাটায়ার আনেন, আনেন মানে একটু হিউমারাস, সেই কারণেই সে এই প্রশ্নগুলো, কিন্তু প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ এবং আপনার অনুভূতিটা সে বুঝতে চাইছে। যেমন আমি অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদারকে যে প্রধানমন্ত্রী সবার প্রধানমন্ত্রী হতে চাইছেন, কিন্তু তার সিকিউরিটি কনসার্ন নিয়ে আলোচনা করছিলাম আমরা। বিশেষ করে আমরা ঈদের দিন যমুনায় যা দেখলাম তার রিসেপশনে, একইভাবে অবশ্য ওই আলোচনায় আমরা বিরোধী দলের কারো কারো ভাষা অনেক ডিসিপ্লিন, সেখানেও যা ঘটলো যা দেখলাম সেগুলো নিয়ে আপনার মতামত আমরা শুনতে চাইতে পারি, প্রস এন্ড কনস। আমি সুন্দর করে বলি যে আমার মতো অন্যান্য যারা আছে, কিন্তু আমি চাই যে যেহেতু আমি প্রশ্নটা তুললাম, এটা সবাই জানে, রাইসুর এই প্রশ্ন যেহেতু আমি এখানে তুললাম, আপনি উত্তর না দিলে কিন্তু আবার আমার ক্রেডিবিলিটি, অনুষ্ঠানের ক্রেডিবিলিটি, আপনার ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন উঠবে। আমি সঙ্গতি কারণে দেব। আমি প্রথমত যে কথাটা বলতে চাই যে প্রধানমন্ত্রীর কার্যালয় বা যে কোনো গভর্নমেন্ট অফিস যখন কাউকে দাওয়াত দেন, তার একটা সোশ্যাল আইডেন্টিটি থাকে, একটা পরিচিতি থাকে। তো সেই দিক থেকে ওই যমুনাতে দাওয়াত পাওয়ার মতো আমার আসলে কোনো পরিচিতি নেই। আমার বিএনপির একটা সাধারণ মেম্বারশিপ নেই, মানে একজন মেম্বারশিপ নেই। তবে আমি বিএনপির কোনো কর্মী নই, আমি কোনো পেশাজীবী সংগঠনের সাথে জড়িত নই। আমার মানে যে সামাজিক পরিস্থিতি আছে, সে সামাজিক পরিস্থিতি দিয়ে কোনো এই রাজার দরবারে যাওয়ার জন্য নিমন্ত্রণ পাওয়ার নজির অতীতে কখনো ঘটে নাই, কারো জীবনে ঘটে নাই। তাহলে উনি ওখান থেকে যারা চিঠি লিখবে, সেই CSRS পর্চা অনুযায়ী গোলাম মোল্লা রনি বা এই ক্যারেক্টারিস্টিক্সের এরকম কোনো লোকের তো খুঁজে পাওয়া যায় না কাউকে। আমার মতো পর্যায়ের একটা সিঙ্গেল লোক বাংলাদেশে দাওয়াত পায় না। তাহলে আমাকে যদি দাওয়াত দিতে হয় তাহলে তো 18 কোটি মানুষকে দাওয়াত দিতে হয়। আপনি দুঃখ পেয়েছেন না বিরক্ত হয়েছেন? না, আমার এটা খুশি, এটা আমার এটা খুশিও দুঃখ কোনো অনুভূতি নাই, কোনটা অনুভূতিহীন। কাজে আপনার অনুভূতির পেছনের কারণ প্রাপ্ত জানতে চাইছেন সেটা। এখন আমাকে যদি, আমার নাম গোলাম মোল্লা রনি, এখন যদি কেউ আমাকে গণেশ বলে ডাকে রাস্তায়, আমি তো সেদিকে ফিরে তাকাবো না। আমাকে যদি বলে এই গদাই, এই গণেশ, এই মামু শুনো, অনেক আছে না, বা কেউ যদি বলে এই চড়াই পাখি, তা আমি তো চড়াই পাখি নই, তা আমাকে তো আমার নামে যে ডাকবে। তখন ওই ভবনে যারা দাওয়াতে গেছেন, যারা কার্ড পেয়েছেন, তাদের সবারই একটা পরিচিতি আছে।